শুক্রবার থেকে ঈদের যাত্রীদের বাসের আগাম টিকিট বিক্রি শুরু। মহাসড়কের নিরাপত্তায় টহল জোরদারের পাশাপাশি থাকছে সার্বক্ষণিক পুলিশ ফোর্স। পদোন্নতি পেতে বরিশালে কিছু পুলিশের ৭৭ লাখ টাকার ঘুষের তহবিল গঠন। সংবাদ প্রকাশের পর পুলিশের উপকমিশনার সাময়িক বরখাস্ত। এবং ভর্তি প্রক্রিয়ার মধ্যেই শুরু হলো 2015-16 বর্ষের একাদশ শ্রেণীর ক্লাস। বিভিন্ন অভিযোগ নিয়ে আজও শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি হাফসাতুন্নেসা। শুক্রবার থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের বাসের আগাম টিকিট দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও শ্যামলী কাউন্টার থেকে দেওয়া হবে এসব টিকিট। আর এবারই প্রথম মহাখালী টার্মিনাল থেকে 4 জেলার যাত্রীদের জন্য টিকিট ছাড়া হচ্ছে। বিস্তারিত মিজানুর রহমান কবিরের রিপোর্টে। গাবতলী, শ্যামলী ও কল্যাণপুরের বড় বড় পরিবহন কাউন্টারগুলোর প্রস্তুতি অগ্রিম টিকিট ছাড়ার জন্য। কয়েকদিন আগে থেকেই ব্যানারটা নিয়ে তারা জানিয়ে দিচ্ছেন তারিখ ও স্থান সহ অন্যান্য বিষয়ে। এবারও মূল টার্মিনালের ভিড় এড়াতে বেশ কয়েকটি জায়গা থেকে আলাদাভাবে টিকিট দেওয়ার ব্যবস্থা করেছেন বলে দাবি সংশ্লিষ্টদের। আমরা আশা করি আল্লাহর রহমতে 3 তারিখে টিকিটগুলো ছাড়বো। গাড়ি ঘোড়া যেগুলো আছে এর সাথে কিছু নতুন গাড়িও বহরে যোগ হবে। গাড়িতে আমাদের 40টা সিট বা 36টা সিট, আমার গাড়িতে 36টাই যাবে, এখানে একটা লোক দাঁড়িয়ে যাবে না। বিগত সময়ে মহাখালীর কোনো কাউন্টার থেকে আগে ভাগে টিকিট দেয়া না হলেও অগ্রিম টিকিট এবারই প্রথম ছাড়া হবে। রংপুর, সিলেট, রাজশাহী ও বগুড়া রুটের যাত্রীরা এই টিকিট নিতে পারবেন 12 জুলাই থেকে। এছাড়া সায়েদাবাদ, যাত্রাবাড়ি, গুলিস্তান ও নয়াবাজার থেকে স্বল্প দূরত্বের রুটের জন্য অগ্রিম টিকিট না থাকলেও পর্যাপ্ত সংখ্যক গাড়ি সরবরাহের দাবি মালিকদের। 12 জুলাই থেকে আমরা এই সকল দূরপাল্লার রোডে অগ্রিম টিকিট বিক্রি করব। শর্ট ডিস্টেন্স রোড যেমন ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ, এই সকল ডিস্ট্রিক্টের প্যাসেঞ্জার যদি 50,000 টার্মিনালে অতিরিক্ত যাত্রী এসে যায়, হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা তাদের একটু কষ্ট করতে হবে, কিন্তু তারা যাইতে পারবে নিশ্চিত। অন্যদিকে সবগুলো কাউন্টার এবং নিজস্ব ডিপোতে চলছে বাসগুলোর বিভিন্ন প্রস্তুতির কাজ। প্রতিটি গাড়ির আসন সংখ্যা নির্ধারণ সহ ফিটনেস তৈরিতে চলছে এসব কার্যক্রম। সবকিছু কমপ্লিট করতেছি, গাড়ি বডি, গাড়ির ইঞ্জিন, মানে এভরিথিং নিচে উপরে সব কমপ্লিট করতেছি। বাস মালিকরা জানান একজন যাত্রী সর্বোচ্চ 3টি করে টিকিট নিতে পারবেন। আর নির্ধারিত তারিখে ভোর 5:30 থেকে টিকিট বিক্রি শুরু হবে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এতে ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী বাসে ডাকাতির মতো অপরাধ ঘটতে পারে এ ধরনের 40টি পয়েন্ট চিহ্নিত করেছে পুলিশ। বাসে যাত্রী বেশি উঠে ডাকাতি শেষে এসব পয়েন্টে নেমে পড়ার পাশাপাশি ব্যারিকেড দিয়েও ডাকাতির আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে ঢাকা চট্টগ্রাম রুটের কুমিল্লা পর্যন্ত ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে 30টি। এসব পয়েন্টে দিনের বেলায় টহল জোরদারের পাশাপাশি রাতের সার্বক্ষণিক 5 জন করে পুলিশ ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরো জানাচ্ছেন কমল দে। দেশের সবচেয়ে ব্যস্ততম মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। স্বাভাবিক সময়ে এই রুটে প্রতিদিন 50,000 গাড়ি চলাচল করে, আর ঈদের সময় তা 80,000 পেরিয়ে যায়। একইভাবে ব্যস্ত থাকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কও। এর মাঝে ঈদের আগে অধিকাংশ যাত্রীবাহী বাস চলাচল করে রাতের বেলায়, ফলে বেড়ে যায় এসব যাত্রীবাহী বাসে ডাকাতি সহ নানা অপরাধের ঝুঁকি। এই অবস্থায় গুরুত্বপূর্ণ 2টি মহাসড়কে 40টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত করেছে পুলিশ। ঝুঁকিপূর্ণ যেগুলো আমরা চিহ্নিত করেছি সেগুলা কয়েকটা বিষয়ের উপরে। এর আগে এই সমস্ত জায়গায় এই পরিবহন থেকে বা যাত্রীবাহী বাস আটকিয়ে ডাকাতি, ছিনতাই এই ধরনের ঘটনা ঘটেছে। পুলিশের তথ্য অনুযায়ী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পর্যন্ত 30টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। এর মধ্যে শুধুমাত্র কুমিল্লা অংশে রয়েছে সবচেয়ে বেশি 12টি পয়েন্ট। এছাড়া ফেনী অংশে 9টি এবং চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরেশ্বরায় অংশে রয়েছে 6টি পয়েন্ট। এর বাইরে চট্টগ্রাম কক্সবাজার রুটে রয়েছে 7টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট। আমাদের রাস্তায় এখন এপিবিএন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অনেক মোতায়েন আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আসন্ন যে রোজার মাসে এবং ঈদের রাস্তায় ইনশাল্লাহ কোনো ডাকাতি হবে না। এক্ষেত্রে পরিবহন মালিক এবং কাউন্টার ম্যানেজাররা বলছেন ঈদের সময় ডাকাতি সহ নানা অপ্রীতিকর ঘটনার কারণে তাদের আতঙ্কের মধ্যে থাকতে হয়। ডাকাতি হয় তাহলে মামলা মোকদ্দমার কোনো শেষ নেই। এখন প্রাথমিকভাবে থানায় জিডি করতে হয়, আবার সেই আলামত হিসেবে গাড়ি অনেক সময় রেখে দেওয়া হয়। প্রচুর পরিমাণে পুলিশ দেওয়া উচিত, আর এখন যে চেকপোস্টগুলো আছে এগুলো চেকপোস্ট বাড়ানো উচিত। চট্টগ্রাম থেকে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের 64টি রুটে এবং কক্সবাজারের 10টি রুটে যাত্রীবাহী বাস চলাচল করে। কমল দে, সময় সংবাদ,
চট্টগ্রাম। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কিছু সদস্য পদোন্নতি পেতে তদবিরের জন্য ঘুষের তহবিল গঠন করেছে। এতে জমা হয়েছে ৭৭ লাখ টাকা। বিষয়টি জানাজানির পর পুলিশ সদর দপ্তর ৩ সহকারী উপপরিদর্শক সহ ১০ জনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। ঘটনা তদন্তে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ফিরদৌস সোহাগের রিপোর্ট। কনস্টেবল থেকে এএসআই পর্যন্ত বিএমপির প্রায় ৮০০ সদস্য গত বছর পদোন্নতির জন্য পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ২৩০ জন পরীক্ষা উত্তীর্ণ হন, কিন্তু পদ না থাকায় তারা পদোন্নতি পাননি। তাই তদবিরের জন্য তারা গঠন করেন ঘুষের তহবিল। পুলিশ সদর দপ্তরের তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় সোমবার ঘটনার সাথে জড়িত ১০ সদস্যকে সাময়িক বরখাস্ত করে। এই অবৈধ কর্মকাণ্ড জানার পরে পুলিশ ক্যাডারটা তদন্ত কমিটি করে, আমরা তো তদন্ত কমিটি করি। এই তদন্ত কমিটিতে প্রাথমিকভাবে জিনিসটা সত্যতার প্রমাণ হইতে হয় যে তারা টাকাটা তুলছে, এটা ব্যাংকে জমা রাখছে। এই পরিপ্রেক্ষিতে তাদেরকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়। এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। আরও কেউ এ ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই ঊর্ধ্বতন কর্মকর্তা। আমরা ইনস অ্যান্ড আউট আরো ব্যাপক তদন্ত করছি। যদি তদন্তে নতুন কেউ আসে, কারণ নাম যদি পাওয়া যায়, আমরা তাকে কাউকে ছাড় দেব না। এই ব্যাপারে আমরা টোটালি জিরো টলারেন্স। এই অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে এমন ঘটনা সমাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে আশঙ্কা সমাজের বিশিষ্টজনদের। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন। যদি না গ্রহণ করা হয় তাহলে জনগণের আস্থা পুরোপুরি পুলিশের উপর থেকে হারিয়ে যাবে। এ ঘটনায় কনস্টেবল পদের বিভিন্ন জনের কাছ থেকে আদায় করা হয়েছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। বরিশালের একটি ব্যাংকে অ্যাকাউন্ট করে সেখানে জমা করা হয় ৭৭ লাখ টাকা। এর মধ্যে হদিস নেই ৬০ লাখ টাকার। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। এদিকে সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর পুলিশের পদোন্নতিতে টাকা লেনদেনে জড়িত থাকার অভিযোগে বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলার সময় আরও থাকছে। পিরোজপুরে এক যুবককে কুপিয়ে হত্যার দায়ে ৪ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। নারায়ণগঞ্জের কলেজগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে চরম হয়রানির মধ্যে রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। নারায়ণগঞ্জ কলেজে ২,৮৫০টি আসনের বিপরীতে ১,৮৫০টি আসনের ছাত্র ভর্তির রেজাল্ট আসেনি গত ৩ দিনে। ওইদিকে চট্টগ্রামের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার কারণে একাদশ শ্রেণীর ক্লাস শুরু না হলেও ভর্তি কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরদিকে ময়মনসিংহের কয়েকটি কলেজে একাদশ শ্রেণীতে প্রথম দিনের ক্লাস শুরু হয়েছে। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অনলাইনে ফলাফল প্রকাশের ৩ দিন পার হলেও রেজাল্ট না আসায় চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা। কলেজটিতে মেয়েদের জন্য সংরক্ষিত ১,০০০ আসনের রেজাল্ট এলেও ছেলেদের ১,৮৫০টি আসনের বিপরীতে কোনো রেজাল্ট আসেনি। গত ৩ দিন যাবত এই কলেজের পিছনে ঘোরাঘুরি করছি, মেয়েদেরটা আসছে বা ছেলেদেরটা আসছে না। যে সিস্টেম করছে এটা এখন আমাদের শিক্ষা জীবনের একটা অনিশ্চয়তার ভিতরে আছি। আমরা কি ভর্তি হতে পারবো কিনা একটা বিভ্রান্তের ভিতরে আছি। তবে অধ্যক্ষ জানিয়েছেন ফলাফল না আসার বিষয়টি বোর্ডকে জানানো হয়েছে। টোটাল ছাত্র সংখ্যা দেখাচ্ছে আমাদেরকে ২৮০০। এইটাও বরাদ্দ ঠিক আছে, কিন্তু সারারাত চেষ্টা করে যখন আমরা কোনো কিছু পাচ্ছি না, গতকালকে আমরা বোর্ডের শরণাপন্ন হলাম এবং মন্ত্রণালয়ে গেলাম। চট্টগ্রামের কলেজগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার কেন্দ্র হওয়ায় একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়নি। এ কারণে সকালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সরকারি কলেজে এসে ফিরে যায়। তবে বৃহস্পতিবার ক্লাস শুরু হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আশা করছিলাম যে আজকে থেকে ক্লাস করতে পারবো, তবে ওরা যেহেতু বলতেছে ২ তারিখ থেকে ক্লাস শুরু হবে, ওরা যদি ২ তারিখ থেকে ক্লাস শুরু করে আলহামদুলিল্লাহ। ভর্তি সিস্টেমের জটিলতার কারণে আর ক্লাস কখন শুরু হবে এখনো বুঝতে পারতেছি না। থার্ড অনার্স ফাইনাল পরীক্ষা চলছে, বড় পরীক্ষা থাকার কারণে আজকে সম্ভব হয়নি। আগামীকাল ওরিয়েন্টেশন করব, আগামীকাল থেকেই ক্লাস শুরু হবে। ময়মনসিংহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলে একাদশ শ্রেণীর প্রথম দিনের ক্লাস। এছাড়াও শহরের আনন্দমোহন কলেজ, কমার্স কলেজ, রয়্যাল মিডিয়া কলেজেও একযোগে একাদশ শ্রেণীর ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সাবিহা নিপা, সময় সংবাদ।
এদিকে শিক্ষার্থীরা চাইলে কলেজগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তির সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে মতিঝিলের এনসিটিবি কার্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ শেষে তিনি একথা জানান। আমাদের শিক্ষার্থীরা কোনো ক্ষেত্রে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টার জন্য আমরা খুবই সচেতন আছি। কেউ ক্ষতিগ্রস্ত হবে না, এবং যদি হয়ে থাকে সেটা আমরা কি করে তাকে সেটা শুধরানো যায় সেই জন্য আমরা সকল চেষ্টা করব। যদি আমাদের ছেলেমেয়েরা মনে করে যে আরো সময় দরকার বা সময়ের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই সব বিষয়ে আমরা ব্যবস্থা নিব। পিরোজপুরের বাদল হত্যা মামলায় 4 জনের ফাঁসি ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঝালকাঠি আদালত। বিকেলে জেলা ও দায়রা জজ SM সুলাইমান এই আদেশ দেন। মামলার বিবরণীতে জানা যায় 1998 সালে পূর্ব শত্রুতার জের ধরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কলেজ ছাত্র বাদল সরকারকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় বাদলের বাবা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ 17 বছর পর এর রায় পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বজনরা। খুলনার খালিশপুরে গৃহবধূকে ভারতে পাচারের সময় এক দম্পতি সহ 3 জনকে আটক করেছে পুলিশ। গতকাল খালিশপুর থানার কাশীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, খালিশপুরের উত্তর কাশীপুর কবরখানার এলাকায় বসবাসকারী এক মহিলাকে চাকুরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে দিচ্ছিল আটক সাত্তার, তার স্ত্রী খালেদা ও শালিকা রাশিদা। এ সময় এলাকাবাসী টের পেয়ে পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করা হয়। আটককৃত সাত্তার নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা। রাতেই ভুক্তভোগী সোনিয়া আটক 3 জনকে আসামি করে খালিশপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে সোনিয়া জানান, এর আগে 2010 সালের জুন মাসে তার খালা এবং খালু তাকে ভারতে পাচার করেছিল। পরে ভারতের জেল থেকে ছাড়া পেয়ে তিনি বাংলাদেশে ফিরে আসেন। তো আমার খালু আইসে আমারে বাসার থেকে কাজের কথা বলে নিয়ে গেছে, নিয়ে আমারে খারাপ জায়গা দিয়ে দিছে। খারাপ জায়গা হয় নিয়ে সেমনি আমারে ওই জায়গাতে আমি পালাইলে ফিরে কলো তুই কোন জায়গা তুই আয়, তোরে আমি বাংলাদেশে নিয়ে যাবো। তার সাথে দেখা হয়েছে ওই সত্তরের দাঁড়িয়ে আমি টাকা পাতাম অনেক আগে, ওই যে আমার খালাখালুর সাথে গেছিলাম সেই সময় দেখা হয়েছে। তো আমি টাকা পাতাম, ওই টাকার কথা বলে আমি কাছে কি হয় আমি আপনার সাথে যাবো, আমি যে টাকা হবো সেই টাকা আঁকাগুলো দিয়ে দেন। কিন্তু উনি তো ঘটনা ওই আমি ওই জায়গায় আসতেছি, ওর খালা বলতেছে কাকু আমার মেয়েটা দিয়ে এসে ছোটো মেয়ে রেখে গেছে, সেই মেয়েটা আমরা দেখতে এসেছিলাম আর মার্কেট করে বাড়ি যাবো। তবে এর ভিতরে লোক চলে আসে, আমার বলছে পাচারকারী। গতকাল সকালে এসে তাদেরকে নিয়ে যাওয়ার আগে ওর ওই সাত্তার বারবার ওই মেয়ের সাথে যোগাযোগ করছে যে আমি আসবো এবং তাকে নিয়ে যাবে, যে ওখানে ভালো চাকরির ব্যবস্থা করবে। আমরা ইনফরমেশন পাইছি, তার ভিত্তিতে এদেরকে 3 জনকে ধরে নিয়ে আসছি। অপহরণের 2 দিন পর নরসিংদী থেকে শিশু রিমিকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয় একজনকে। পুলিশ জানায়, সকালে মাধবদীর শেখেরচর থেকে রিমিকে উদ্ধার করা হয়। এর আগে 29 জুন আশুলিয়ার চানগাঁওয়ে রিমির বাসা থেকেই তাকে অপহরণ করা হয়েছিল। পরে মুঠোফোনে শিশুটির বাবা রশিদের কাছ থেকে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করে দোকানের কর্মচারী মামুন। এই ঘটনায় মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে সকালে আরিফকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্য নিয়েই রিমিকে উদ্ধার করা হয়। তবে এই ঘটনার মূল হোতা মামুন এখনো পলাতক রয়েছে। বিভিন্ন সময় এই অবস্থান পরিবর্তনের চেষ্টা করে এবং পুলিশ সেই অবস্থান শনাক্ত করে নিশ্চিত হয়ে তার সহযোগী আরিফের নিকট থেকে রিমিকে উদ্ধার করতে সক্ষম হয়। মামুনকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা 10ম দিনের মতো আজ উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। সকালে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। এদিকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে শিক্ষকদের এই আন্দোলনের প্রতিবাদে পাল্টা কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ছাত্রলীগ। গত 22 জুন থেকে উপাচার্যের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। সাতক্ষীরায় 2002 সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় চার্জশিটভুক্ত 4 আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জোয়াদ্দার আমিরুল ইসলাম এ রায় দেন। এর আগে আদালতে হাজির হয়ে পৌরসভার সদ্য বরখাস্ত মেয়র আক্তারুল ইসলাম সহ 4 আসামি জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন বিচারক। পরে তিনি তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায় 2002 সালের 30 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সাতক্ষীরা থেকে যশোর যাওয়ার পথে কলারোয়ায় তার গাড়িবহর হামলার শিকার হয়। এতে তিনি অক্ষত থাকলেও আহত হন 30 জন নেতাকর্মী। এই ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত 5 জন গ্রেফতার রয়েছে। এছাড়া উচ্চ আদালতের জামিনে রয়েছে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সহ আরো 4 জন। এই সন্ত্রাসী ক্যাডাররা পুলিশের তাড়া খেয়ে আজকে হাজির হওয়ার পর রাষ্ট্রপক্ষ থেকে আমরা বিরোধিতা করেছিলাম এবং আইনগতভাবে তাদের তথ্য প্রমাণাদি এবং তাদের সমস্ত প্রমাণের ভিত্তিতে আজকে বিজ্ঞ আদালত তাদেরকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছিলেন। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিবের পক্ষ থেকে প্রতিবারের মতো এবারও মসজিদের সামনেই প্রায় 1,500 লোকের ইফতারির আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ হাফসা। আজ রোজার 13তম দিন, আর এই 13তম দিন এসে সারাদিন রোজা রাখার পর ইফতারের যে আয়োজন, আজকে আমরা সেই এক ধরনের অন্যরকম ইফতারের আয়োজনের কথা বলবো। আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের শাহী জামে মসজিদে, যেটি প্রায় 350 বছরের পুরাতন একটি মসজিদ, যে মসজিদে প্রায় 2001 সাল থেকে সর্বস্তরের মানুষ এখানে একসাথে বসে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে ইফতার পালন করে। আর এই মসজিদের একটি কথা যদি আমি জানিয়ে রাখি, বিভিন্ন জায়গা থেকে ধর্ণাঢ্য ব্যক্তিরা আমরা দেখেছি আজকে এখানে এসেছেন ইফতার গ্রহণ করতে। আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু সকলেই সর্বস্তরের মানুষজন এখানে ইফতার করার জন্য এখানে কিন্তু অবস্থান গ্রহণ করছেন। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষই রয়েছেন। আমরা দেখেছি শুধু মুসলিমরাই নয়, অনেক হিন্দু বৌদ্ধরাও এসেছেন, তারা এখানে তাদের ইফতার গ্রহণ করে। আমি যদি এই মসজিদের একটু ইতিহাস আপনাদেরকে জানাতে চাই, প্রায় 300 বছরের পুরাতন হচ্ছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি। 1667 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এই মসজিদটি। মোগল সম্রাট সুবেদার শায়েস্তা খাঁর পুত্র বুজুর্গ উমেদ খাঁ মসজিদটি প্রতিষ্ঠা করেন। আর এই মসজিদটি 1761 থেকে 1855 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু ব্রিটিশ সরকার গুদামঘর হিসাবে এই মসজিদটি আসলে ব্যবহার করত। পরবর্তীতে এখানকার স্থানীয় জনগণ কিন্তু এই মসজিদটিকে উদ্ধার করে। আর 1986 সাল থেকে কিন্তু এটি বিভিন্ন মসজিদের আমলে পালন করা হচ্ছে। তো এখানে যারা ইফতার গ্রহণ করতে এসেছেন তারা বলছেন এখানে যে ইফতার সামগ্রী রয়েছে এটি কিন্তু এখানেই তৈরি করা হয়, বাইরে থেকে ইফতার সামগ্রী আনা হয় না। আর যারা ধর্ণাঢ্য ব্যক্তি রয়েছে তারা যে এখানে অর্থায়ন করেন, সেই অর্থায়নের মাধ্যমে কিন্তু এই যে অন্যরকম যে ইফতার, সেই ইফতারের আয়োজন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের শাহী জামে মসজিদ থেকে ইফতারের সর্বশেষ খবর। পার্থ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিবের পক্ষ থেকে মসজিদের সামনে প্রায় 1,500 লোকের ইফতারের আয়োজন করা হয়েছে। সেই আয়োজন সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। শুক্রবার থেকে ঈদের যাত্রীদের বাসের আগাম টিকিট বিক্রি শুরু। মহাসড়কের নিরাপত্তায় টহল জোরদারের পাশাপাশি থাকছে সার্বক্ষণিক পুলিশ ফোর্স। পদোন্নতি পেতে বরিশালে কিছু পুলিশের 77 লাখ টাকার ঘুষের তহবিল গঠন। সংবাদ প্রকাশের পর পুলিশের উপকমিশনার সাময়িক বরখাস্ত। এবং ভর্তি প্রক্রিয়ার মধ্যেই শুরু হলো 2015-16 বর্ষের একাদশ শ্রেণীর ক্লাস। বিভিন্ন অভিযোগ নিয়ে আজও শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।